হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে খনিজ মৌল, জল ও খাদ্যতন্তু এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি কিছু সমস্যা লিখেছি, সেই সমস্যাগুলো একবার দেখে নিই। দেখো, নখ চামচ আকৃতির হয়ে যাওয়া, মাঝে মাঝে পেশিতে টান লাগা, এটা আমাদের ক্ষেত্রে অনেকেরই হয়। থার্ড হলো দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে কমে যাওয়া। আমাদের বাড়িতে বাবা বা বয়স্ক যে সমস্ত মেম্বার আছেন পরিবারে, তাদের ক্ষেত্রেও এটা অনেক সময় আমরা দেখেছি, তাই তো, যে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে। তারপর হলো জন্মের পর শিশুর চোখ টেরা হওয়া, মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া। এগুলো আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক শিশুরাই জন্মগত টেরা হয় এবং তাদের মানসিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়। নেক্সট হলো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া, মানে যেটাকে বলে হলো ডায়াবেটিস, যেটা দেখা যায় সেটা। তাহলে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এইগুলোর জন্য কিন্তু হচ্ছে না। আচ্ছা, এইখানে বলে রাখি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে। তোমরা যদি সেটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। চলো, এখন এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই সমস্যাগুলোর কারণ কি? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন খেলেও হয় না। অনেক সময় সেগুলোর বাইরেও আরও কিছু থাকে, যেগুলোর জন্য, যে জিনিসটার জন্য আমাদের শরীরে এই রোগগুলো দেখা যায়। সেই জিনিসটা হলো খনিজ মৌল। আচ্ছা, এই যে খনিজ মৌল, এই খনিজ মৌলগুলো কোন রোগটার জন্য কোন কোন খনিজ মৌলগুলো দায়ী, চলো দেখে নিই। দেখো, নখ চামচ আকৃতির হয়ে যাওয়া, এটা আয়রনের অভাবে হয়। মাঝে মাঝে পেশিতে টান লাগে, ক্যালসিয়ামের জন্য অভাবে। দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া, কমে যাওয়া, এটা সোডিয়ামের জন্য হয়। সোডিয়াম শরীরে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায়, কমে গেলে রক্তচাপ কমে যায়। জন্মের পর শিশুর চোখ টেরা হওয়া, মানসিক বৃদ্ধি ব্যাহত, এগুলো হয় আয়োডিনের জন্য। আর রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া, এটা হয় জিঙ্কের অভাবে। দেখো, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে নখ চামচ আকৃতির হয়ে যাওয়া বা যেটাকে বলে অ্যানিমিয়া, শরীরে রক্তাল্পতা, সেগুলো সবই হয় এই আয়রনের অভাবে। আর এই শিশুর যে জন্মগতই চোখ টেরা হচ্ছে বা মানসিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, সেটা হয় আয়োডিনের জন্য। ঠিক আছে, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, যে একটা গর্ভবতী মা যখন তার গর্ভে একটা শিশু বড় হচ্ছে, সেই সময় যদি মায়ের খাদ্যে আয়োডিনের অভাব থাকে, সেটার প্রভাব কিন্তু শিশুর ওপর পড়ে এবং শিশুর যে ব্রেনের ডেভেলপমেন্ট, মানে মস্তিষ্ক গঠন ভালোভাবে হয় না। এখানে বলে রাখি, এই যে আয়রন আর আয়োডিন, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো আলাদা আলাদা জিনিস। আয়রনকে, মানে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সে জানো হয়তো, যে আয়রনকে এফি দিয়ে প্রকাশ করা হয়, আয়োডিনকে আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। খুব ভালো করে দেখে পড়বে যে নখ চামচ আকৃতির হয়ে যাওয়া বা যেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এগুলো হচ্ছে আয়রনের জন্য। আর এই যে মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া, চোখ টাড়া হওয়া, এটা হচ্ছে আয়োডিনের জন্য। চলো এখন দেখে নিই যে এই খনিজ মৌল এগুলো কোনগুলো, এটার কটা প্রকারভেদ আছে। দেখো, এই যে খনিজ মৌল, এই খনিজ মৌল প্রধানত দুই ধরনের। একটা হলো অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্ট, মানে হলো যেগুলো শরীরে তুলনামূলক বেশি পরিমাণে লাগে, যেমন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এগুলো। আর কিছু আছে যেগুলো শরীরে স্বল্প মাত্রায় লাগে, সেটাকে বলে স্বল্পমাত্রিক বা মাইক্রো এলিমেন্ট। তাদের মধ্যে পড়ে হলো বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ আর জিঙ্ক, এইগুলো। ঠিক আছে, এর মধ্যে প্রথমের দিকে যেগুলো, এগুলো উদ্ভিদ দেহের স্বল্পমাত্রিক মৌলের মধ্যে পড়ে। এবার চলো দেখে নিই যে এই যে আমরা খনিজ মৌল, এগুলো আমরা পাই কোথা থেকে। ঠিক আছে, দেখো, উদ্ভিদরা এই যে খনিজ মৌল, এটা ওরা মাটি থেকে যে জল গ্রহণ করে, সেই যে মাটিতে তো মানে যখন জল গ্রহণ করে, মাটির বিভিন্ন খনিজ মৌলগুলো ওর সাথে মিশে যায়, তখন এই মৌল মিশ্রিত জলই ওরা গ্রহণ করে, সেখান থেকেই ওদের এই যে খনিজ মৌল সেটা সংগ্রহ করে। আর প্রাণীরা কী করে? প্রাণীরা যে বিভিন্ন ধরনের খাদ্য খায়, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে, সেখান থেকেই এই যে খনিজ মৌল এটা আমরা পেয়ে থাকি। এবার দেখো, অনেকেই ভাবে যে একটা খাদ্য, ধরো আমি কথা বলছি একটা পেঁপে, পাকা পেঁপে, ঠিক আছে, সেটা থেকে আমরা ভিটামিন এ পাই, তোমরা সবাই জানো।
সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু এই যে তোমার মানে খনিজ মৌলও কিন্তু পেতে পারি। মানে একটা খাদ্য শুধুই ভিটামিন আছে এরম নয়, বা শুধুই কার্বোহাইড্রেট আছে এরমও নয়, সব খাদ্যের মধ্যে সব কিছুই থাকে, ঠিক আছে। ধরো কোনোটার পরিমাণ বেশি, কোনোটার পরিমাণ কম, কার্বোহাইড্রেট বেশি, প্রোটিন কম, ভিটামিন বেশি, অন্য কিছু খনিজ মৌল কম, কিন্তু কোনো না কোনো মানে কিছু না কিছু এর গুণ সেটা থাকেই, ঠিক আছে। সেই জন্য আমরা যখন ধরো ভিটামিন হিসাবেও যখন কোনো খাদ্য গ্রহণ করছি, তার সাথেও কিন্তু কিছুটা পরিমাণ খনিজ মৌল আমরা পেয়েই যাই। এখন আসি বিভিন্ন খনিজ মৌলের কাজে। এই জায়গাটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন আসে, খুব খুব ইম্পর্টেন্ট। প্রথমটা দেখো, প্রথম যে খনিজ মৌল সেটা হলো সোডিয়াম। সোডিয়ামের কাজ হলো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা। সেই জন্য অনেক সময় তোমরা এটা হয়তো শুনেছো যে বলা হয় যে যদি নুন বেশি খাও রক্ত জল হয়ে যাবে। দেখবে বাড়িতে অনেকে বলে থাকেন, অনেক বয়স্ক মানুষরাও বলে থাকেন। এটার মানে কি বলো তো? তুমি যদি নুন বেশি খাও না, রক্ত জল হয়ে যাবে, মানেটা হলো শরীর আরও বেশি পরিমাণ জল অ্যাবজর্ব করে নেবে, তার ফলে কি হয়ে যাবে, রক্তে জলের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। মানে রক্তে তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কতটা আমাদের ধরো মানে জল থাকবে আর কতটা রক্তকোষ থাকবে। এক্ষেত্রে রক্তকোষের সংখ্যা থেকেও জলের পরিমাণ অনেকটা বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের শরীরে অক্সিজেন কম প্রবাহিত হবে, তার সাথে আমাদের শরীর কিন্তু ফুলে যাবে, কোষ ফুলে যাবে, হাত ফুলে যাবে, পা ফুলে যাবে, ঘুম থেকে উঠলে দেখবে গাল প্রচণ্ড ফুলে যায়, অনেকের ক্ষেত্রে চোখের এই নিচগুলো প্রচণ্ড ফুলে যায়। সেক্ষেত্রে কিন্তু তারা সোডিয়াম বেশি ইনটেক করার জন্যই এটা হয়, সেই জন্যই বলা হয় যে এই কথাটা, ঠিক আছে। চলো পরেরটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রধান কাজ হলো পেশির সংকোচনকে স্বাভাবিক রাখা। আমাদের পেশিতে 2 রকম প্রোটিন আছে, অ্যাক্টিন আর মায়োসিন। এই অ্যাক্টিন আর মায়োসিন মানে কি বলবো, একটার উপর একটা এরকমভাবে গ্লাইড করে, ওকে। গ্লাইড মানে হলো একটার সাথে একটা এরকম চলাচল করে। ধরো এটা অ্যাক্টিন আর এই জায়গাটা হলো মায়োসিন। যখন পেশিটা প্রসারিত অবস্থায় থাকে তখন এরম থাকে, আর যখন পেশিটা সংকুচিত হয় এরম অ্যাক্টিন আর মায়োসিন একটার ওপর একটা এরমভাবে চলে আসে। আর এই দুটোর মাঝে যে খনিজ মৌল থাকে সেটাই হলো ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আমাদের এই পেশিকে সংকোচনে সাহায্য করে, সেই জন্যই দেখবে অনেক সময় ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের পেশিতে টান ধরে। তারপরে আসি মানে ক্যালসিয়ামের এই দ্বিতীয় কাজ, সেটা হলো ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধা। এটাও ক্যালসিয়ামের খুব খুব ইম্পর্টেন্ট কাজ। কারোর যদি শরীরে ক্যালসিয়ামের অভাব হয়, ধরো কোনো জায়গা কেটে গেছে, সেই জায়গায় কিন্তু রক্ত জমাট বাঁধতে চাইবে না, কারণ রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়ামের অত্যন্ত প্রয়োজন। নেক্সট হলো আয়রন। আয়রন কি করে, আমাদের শরীরে লোহিত রক্তকণিকা গঠন করে, যে লোহিত রক্তকণিকায় আমাদের রক্তের মাধ্যমে পুরো শরীরে অক্সিজেনকে পরিবহন করে। এবার এই আয়রনের অভাবে কি হবে আমাদের শরীরে, সেটা হয় রক্তাল্পতা রোগ হয়, তার ফলে এই যে নখ চামচের আকৃতির হয়ে যায়। তারপর আসি ক্যালসিয়াম ও ফসফরাস, মানে এই দুটো মিলে একটা কাজ করে, সেটা হলো কি হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক রাখা, আমাদের হাড় শক্ত রাখে, দাঁত মজবুত রাখে। এটার কাজই হলো ক্যালসিয়াম আর ফসফরাস, এর দুজন মিলে এই কাজটা করে। তারপর হলো আয়োডিন। আয়োডিন মানসিক বৃদ্ধি এবং বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। আর নেক্সট হলো জিঙ্ক। জিঙ্কের প্রধান কাজ হলো কি, যে রক্তের শর্করা নিয়ন্ত্রণ আর মস্তিষ্কের গঠন। রক্তের শর্করা নিয়ন্ত্রণ মানে হলো যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডায়াবেটিস আছে তাদেরকে জিঙ্ক বেশি ইনটেক করতে বলা হয়, মানে জিঙ্ক সমৃদ্ধ খাবার বেশি খেতে বলা হয়। যে কোনো রকম বাদামে অনেক পরিমাণ জিঙ্ক আছে, কাজু, তারপর আমন্ড, এই সমস্ত বাদাম তাদের ক্ষেত্রে বেশি খেতে বলা হয়। কুমড়োর বীজ, সেই বীজেও কিন্তু অনেক মানে জিঙ্ক আছে। এইগুলো খেলে কিন্তু শরীরে জিঙ্কের পরিমাণ বজায় থাকে। তার সাথে মস্তিষ্কের গঠনেও কিন্তু জিঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও জিঙ্কের আরও একটা বড় প্রভাব, সেটা হলো যাদের ধরো শরীরে মানে বিশেষ করে স্কিনে যদি পিম্পল খুব বেশি পরিমাণ হয়, সেক্ষেত্রেও কিন্তু জিঙ্ক যদি খাওয়া হয় খুব ভালো কাজ করে। যে কোনো রকম সিড, মানে যেটাকে বলা হয় কুমড়োর বীজ, তারপর ধরো যে কোনো রকম বাদাম, এগুলো যদি ঠিক বেশি মানে একটা স্বাভাবিক নর্মাল যতটা খাওয়া উচিত ততটা যদি খাওয়া হয়, আমাদের শরীরে কিন্তু পিম্পলও অনেকটা কম হতে পারে।
এখন আসি যে বিভিন্ন খনিজ মৌল যেটা আমাদের শরীরে প্রয়োজন সেগুলো আমরা কোন কোন খাদ্য থেকে পাই, চলো দেখে নিই। প্রথম হলো সোডিয়াম। সোডিয়াম তো পাই আমরা নুন থেকে, পানীয় জল, সামুদ্রিক যে কোনো মাছ, ডাবের জল এগুলো থেকে। ম্যাগনেসিয়াম পাই পালং শাক, শাকসবজি, কলা, শসা, দই এগুলো থেকে। ক্যালসিয়াম আর ফসফরাস পাই দুধ, ডিম, চিজ, চিংড়ি, আম, পাকা পেঁপে, পটল এগুলো থেকে। আয়রন, আয়রন পাই হলো যকৃৎ মানে যে কোনো রকম যেটাকে বলে মানে লিভার বা মেটে যেটাকে আমরা বলি সেইগুলো থেকে। চিংড়ি, চিচিঙ্গে, আমলকি, কামরাঙা, পালং এগুলো থেকে। আয়োডিন, আয়োডিন পাই হলো নুন, ডিম, মাছ, মাছের মধ্যে মেনলি চিংড়ি এগুলো থেকে। জিঙ্ক, জিঙ্ক পাই হলো কাবলি ছোলা, ডিম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর কুমড়োর বীজ, ডাল, মাংস এগুলো থেকে। চলো এখন দেখে নিই খনিজ মৌলের অভাবে কি কি সমস্যা হতে পারে। প্রথম হলো উচ্চ রক্তচাপ। এটার জন্য দায়ী যে খনিজ মৌল সেটা হলো সোডিয়াম। সোডিয়ামের শরীরে বেশি প্রবেশ হলে তখন উচ্চ রক্তচাপ হয়। সেকেন্ড হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা চামচ আকৃতির নখ, এটা হয় আয়রনের অভাবে। গলগণ্ড বা গয়টার হয় আয়োডিনের জন্য। নেক্সট হলো বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, দাঁতের সমস্যা এগুলো হয় ক্যালসিয়াম ফসফরাসের জন্য। আর নেক্সট হলো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, সেটা হয় জিঙ্কের অভাবে। এখন আলোচনার টপিক হলো জল। জল আমরা পানীয় হিসাবে গ্রহণ করি। জীবদেহে যে কোনো জীবদেহে প্রায় 70% জল থাকে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের শরীরে 70% জল কোথায় আছে? এই জলগুলো আছে রক্ত, লসিকা, প্রত্যেকটা কোষের সাইটোপ্লাজম, মায়োপ্লাজম। মায়োপ্লাজম মানে হলো আমাদের যে পেশি আছে সে পেশির মধ্যে যে তরল অংশ বা সাইটোপ্লাজমের মতো যে অংশ তাকেই বলছে মায়োপ্লাজম। হরমোন, উৎসেচক, অ্যাকুয়াস হিউমার যেটা চোখে থাকে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এগুলো সব চোখে থাকে। এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু থাকে জল। তাহলে জল কিন্তু আমাদের শরীরের বেশিরভাগ অংশই কিন্তু জল। সেই জন্যে অনেকেই দেখবে, অনেক সময় শুনে থাকবে যে ডায়েটিশিয়ানরা যখন মানে কারো ধরো ওয়েট লস করছে এবং তার শরীরে জলের ভাগ যদি অনেকটা বেশি হয়, পেশি আর জলের একটা নির্দিষ্ট প্রপোর্শন থাকে, জলের ভাগ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তাদের নুন খাওয়াটা কিন্তু অনেক পরিমাণ কমিয়ে দেন। কারণ কি জলই তাদের ক্ষেত্রে শরীরে ওজন অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এরপরে আসি যে জলের উৎস কি। আমরা জল কোথা থেকে পাই? পানীয় জলের মাধ্যমে পাই। সেকেন্ড হলো বিভিন্ন ফলের মাধ্যমে পাই, তরমুজ, তারপর আখের রস, তারপর ধরো পেঁপে, যে কোনো জুসি ফ্রুট, আখ, শসা এই সমস্ত কিছু থেকেই, এই ফলের রসগুলো থেকে আমরা জল পাই। তারপর হলো বিভিন্ন খাদ্য থেকেও আমরা জল পাই, ভাত, ডাল, সবজি। খেয়াল করে দেখবে ভাত যখন আমরা ফোটাই বা রান্না করি তখন কিসের রান্না করা হয়? জলের মধ্যে, কারণ চালগুলো জল শোষণ করে নিয়েই ভাত হয়। ঠিক আছে, সেই ভাত যখন খাই এবার সেই জলগুলো কিন্তু আমাদের শরীরে যখন হজম হয় সেই জলগুলো বার হয়। তাহলে আমাদের শরীরের একটা উৎসও কিন্তু এইগুলো। আর নেক্সট হলো বিভিন্ন তরল পানীয় থেকে, মানে ডাবের জল, নারকেলের জল, দুধ এগুলো থেকেও আমরা জল পাই। এই জলের অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, সেটা হলো কোন কোন অবস্থায় আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। ধরো কারোর প্রচুর পরিমাণ ঘাম হলে, তারপর ধরো প্রচুর পরিমাণ কারোর বমি হলে বা ডায়রিয়া হলে, এই তিনটে অবস্থাতে আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। সেই সময় আমাদের কি করা উচিত? জলের মধ্যে নুন ও চিনি মিশিয়ে বা ওআরএস এই দুটোর মধ্যে যে কোনো একটা খাওয়া উচিত। তারপর আসি খাদ্যতন্তু। এই খাদ্যতন্তু কি? দেখো আমরা যখন খাবার খাই সেই খাবারের সরল অংশ আমাদের শরীর শোষণ করে নেয়। খাবারটা পাচিত হয়, পরিপাক হয়, তারপর সরল অংশ হয়, সেই সরল অংশ আমাদের শরীর শোষণ করে নেয়। এবার কিছুটা অপাচ্য অংশ থেকে যায়। এই অপাচ্য অংশের মধ্যে খাদ্যতন্তু থাকে, কারণ আমাদের শরীর এই যে খাদ্যতন্তুকে হজম করতে পারে না। এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন পারে না? কারণ এই যে খাদ্যতন্তু এটা হলো সেলুলোজ বা পেকটিন দিয়ে তৈরি। সেলুলোজ বা পেকটিন দিয়ে তৈরি এমন এক ধরনের কার্বোহাইড্রেট। আচ্ছা, এই সেলুলোজ আর পেকটিন, এটা পেকটিন লিখতে হতো। তোমরা যখন ক্লাস 8-এ উঠবে, উদ্ভিদ পড়বে, উদ্ভিদের ক্ষেত্রে পড়বে যে উদ্ভিদ কোষ এরকম দেখতে হয়। ঠিক আছে, এর বাইরে এরকম একটা কোষ প্রাচীর থাকে। আমি কোষের কথা বলছি। ঠিক আছে, এই যে কোষ প্রাচীর এইটাই তৈরি হয় সেলুলোজ, পেকটিন এইগুলোর দ্বারা।
তাহলে উদ্ভিজ্জ খাদ্য থেকেই আমরা এই খাদ্যতন্তু প্রধানত পাই, প্রাণীজ খাদ্য থেকে আমরা খাদ্যতন্তু পাই না বলতে গেলে, ঠিক আছে। এবার উদ্ভিদের যে সমস্ত উদ্ভিজ্জ যে সমস্ত খাদ্য থেকে আমরা এই খাদ্যতন্তু পাচ্ছি সেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এবার সেগুলো আমাদের শরীর হজম করতে পারে না। এবার কারণ কি? কারণ আমাদের শরীরে এই সেলুলোজকে ভাঙবার বা পেকটিনকে ভাঙবার কোনো রকম উৎসেচক নেই, ঠিক আছে। হনুমান বা বা গরু বা অন্য জাতীয় যে কোনো প্রাণী কিন্তু এখান থেকে শক্তি অর্জন করতে পারে, কিন্তু আমরা পারি না, কারণ আমাদের শরীরে এগুলোকে ভাঙবার কোনো উৎসেচক বা কিছুই নেই আমাদের শরীরে, ঠিক আছে। তাহলে এটা আমাদের শরীরে কি করে? আমরা কেন খাই তাহলে খাদ্যতন্তু? খাদ্যতন্তু আমরা খেলে সেইটা আমাদের মলের পরিমাণকে বৃদ্ধি করে। মলের পরিমাণ যখন বেশি হয় তখন বাওয়েল মুভমেন্ট ভালো হয়, ফলে আমাদের যে বৃহদন্ত্র সেটা ভালো থাকে, ঠিক আছে। গোটা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র ভালো থাকে। সেই জন্যই আমাদের খাদ্যতন্তু খাওয়া উচিত। আচ্ছা, এই খাদ্যতন্তু থেকে আমরা কোনো শক্তি পাচ্ছি না, কিন্তু এটা শুধুমাত্র মলের পরিমাণকে বৃদ্ধি করে, সেই জন্য এদেরকে রাফেজ বলে। এই রাফেজ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রশ্নটা আসতেই পারে। আমি তাই রেকমেন্ড করব যে তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও খাতাতে, ঠিক আছে। তাহলে এই রাফেজ কাকে বলে? রাফেজ কাকে বলছে? খাদ্যতন্তুকেই বলছে, কারণ এটা মলের পরিমাণকে বৃদ্ধি করছে, আমাদের শরীরকে সুস্থ রাখছে, পরিপাকতন্ত্রকে ভালো রাখছে, তার আরও অনেক কিছু ভালো রাখে। যেমন ধরো উচ্চ রক্তচাপ কম হয়, তারপর ধরো শরীরে হার্টের যে সমস্ত প্রবলেম সেগুলোকে কম রাখে, এরকম আরও নানা রকম এর উপকারিতা আছে। এই যে খাদ্যতন্তু, এই খাদ্যতন্তুর উৎস কী? দেখো, বিভিন্ন দানাশস্য, ফল, সবজি, বাদাম, ডাল, আপেল, বেরি, যে কোনো রকম টক ফল, সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল, বীজের খোসা, ওটস, এগুলো সমস্ত কিছুতেই তোমার খাদ্যতন্তু আছে। যে কোনো প্রকার শাকের মধ্যেও প্রচুর পরিমাণ খাদ্যতন্তু থাকে। এগুলো থেকে আমরা শক্তি পাই না, কিন্তু এগুলো কি করে? যে মলের পরিমাণ বৃদ্ধি করে অন্ত্রকে ভালো রাখে। সেই জন্যই সব সময় বলা হয় যে যে কোনো ফলের রস থেকে গোটা ফলটা খাওয়া বেশি উপকারী, কারণ ফলের রসে শুধুমাত্রই ফলের যে নির্যাসটুকু যায়, তাতে কোনো খাদ্যতন্তু যায় না। এবার তখন কি হয়? কোনো রকম খাদ্যতন্তু না যাওয়ার ফলে কিন্তু আমাদের খাদ্যতন্তু থেকে যা সুবিধা সেগুলো কিন্তু আমরা পাই না। সেই জন্য তোমরাও সবসময় চেষ্টা করবে যে কোনো ফল খেলে গোটা ফলটা খাওয়ার, রস করে খেয়ে উপকারটা অনেক কম, ঠিক আছে। চলো এবার দেখে নিই যে এই যে খাদ্যতন্তু গ্রহণের কি কি উপকারিতা। দেখো, এটার প্রথমই হলো কি পরিপাকতন্ত্র ভালো রাখে। তোমরা বুঝতেই পারছো, বাওয়েলের পরিমাণ যখনই বেশি হবে তখন গোটা ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ফলে কি হয়? অন্ত্র ভালো থাকে। অন্ত্র ভালো থাকলে কিন্তু অন্ত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম হয়। আর কি? কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই খাদ্যতন্তু খেতে বলা হয়। আর নেক্সট হলো উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, কোলেস্টেরল বৃদ্ধি, এগুলোর সম্ভাবনাও অনেকটা পরিমাণ কমে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, তোমার খাদ্যের মধ্যে যদি যথাযথ পরিমাণ তোমার খাদ্যতন্তু থাকে, খাদ্যে যদি যে এক্সট্রা ফ্যাট সেটা কিন্তু অনেক সময় বডি থেকে ওয়াশ আউট করে দেয়। সেই জন্যই খেয়াল করে দেখবে, ধরো যে কোনো রকম খাদ্যের মধ্যে সবজি থাকলে সেই খাদ্য খেলে কিন্তু কনস্টিপেশন হয় না। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো, সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।